তিশা, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোকে না বলেছি আমার সামনে আসবি না? চেয়েছিলাম সামনে না আসতে, কিন্তু কি করব, ভালোবাসার পরিমাণ যে অনেক বেশি। তোর মতো ছেলেদের আমি ভালোভাবেই চিনি। সামনে থেকে যা, আর ভুলেও আমার সামনে আসবি না। আমি কোনো কথা বললাম না। কি বলবো আপাতত খুঁজেও পাচ্ছি না। তিশার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা দিব্যি ভালো আছে, কিন্তু সে আমার অনুভূতিগুলো একদমই বোঝার চেষ্টা করছে না। আমি চাইলেও ওর থেকে দূরে যেতে পারছি না। এমন কেন করে মেয়েটা? আমি ওর পাশে বসলাম। ও আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। এরপর বলল, কি সমস্যা কি আপনার? বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না। যেদিন থেকে ভার্সিটিতে এসেছি আপনার চেহারাখানা বিরক্তিকর হয়ে গেছে। কেন যে চেঁচে পড়ে ক্লাসের ঠিকানাটা নিতে গিয়েছিলাম, অসহ্য। দেখেন ভাই রাহাত, সাফ জানিয়ে দিচ্ছি, ভালোবাসা আমার দ্বারা হবে না। আমি সামনের দিকে তাকালাম। কি বলবো আসলেই বুঝতে পারছি না। মেয়েটা নতুন ভার্সিটিতে এসেছিল। প্রথম দেখায় যে ভালো লাগা তৈরি হয়েছিল, সেটা বুঝতে পেরে আমি নিজেও অবাক হয়েছিলাম। এত মেয়ে চোখের সামনে ঘুরে বেড়ায়, কারো প্রতি কোনোদিন এমন টান অনুভব হয়নি আমার। কিন্তু এই 2 বছর জুনিয়র মেয়েটার প্রতি এমন অদ্ভুত টান অনুভব করব আমি বুঝতেই পারিনি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কথায় বলে না, মন যাকে চায় তার প্রতি শত বারণেও তাকে পেতে চায়। তিশার প্রতি অজস্র টান অনুভব করার পর বুঝেছিলাম ভালোবাসা কেন ছ্যাঁচড়া বানায়। সত্যি আমি ছ্যাঁচড়ার মতোই গত 8টা মাস ধরে ওর পেছনে পড়ে আছি। এভাবে বসে আছেন কেন? লজ্জা করে না আপনার? সেদিন সবার সামনে চড় মারলাম, তবুও আমার সামনে এসেছেন। চানটা কি আপনি? তোমাকে চাই, সব সময় তোমাকে চাই। তোমাকে ঘিরেই তো আমার যত পাগলামো। আপনার পাগলামো নিয়ে থাকেন আপনি। আজাইরা পাবলিক, বেয়াদব একটা ছেলে। ছ্যাঁচড়া দেখেছি, এমন দেখিনি কোনোদিন। আমি কিছু বলতে গিয়েও পারলাম না। কি বলবো? তিশা তো ঠিকই বলেছে, আমি ছ্যাঁচড়া বেয়াদব। ভার্সিটির সবচাইতে বখাটে ছেলের মধ্যে আমি প্রথম। তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে কিছু বলতে যাব, তখনই পেছন থেকে কে যেন কষে একটা থাপ্পড় দেয় আমার পিঠে। তাকিয়ে দেখি প্রিন্সিপাল এসে দাঁড়িয়েছে। ওনার পেছনে তিশার বেস্ট ফ্রেন্ড হিতু দাঁড়িয়ে আছে। বসা থেকে উঠে দাঁড়াতেই গালে আরও একটি চড় অনুভব করলাম। বুঝতে পারলাম ঠোঁট ফেটে আমার রক্ত বের হচ্ছে। এমন কেন তুই? জীবনে কি কোনো দিন মানুষ হবি না? রোজ রোজ তোর নামে আমার কাছে কমপ্লেইন আসে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আমি কিছুই বললাম না, আর চোখে ইতুর দিকে তাকালাম। সেই ওনাকে ডেকে এনেছে। উনি কান ধরে আমাকে অফিসের দিকে নিয়ে এলেন আর বললেন, তুই কোনো দিন কথা শুনবি না, তাই তো? চাসটা কি তুই? বেয়াদব ছেলে, তোর জন্য আমার মান সম্মান সব শেষ। আপনার কোনো অধিকার নেই আমাকে বেয়াদব বলার। আর আপনাকে বলতে আমি বাধ্য নই যে আমি কি চাই। আপনি নিজের মতো থাকুন, আর আমাকেও আমার মতো থাকতে দিন। নিজে কি করেছেন সেটা ভাবুন তো একবার। কেন আসেন আমার পেছনে লাগতে? কথাটা বলি ওনার অফিস থেকে বের হয়ে এলাম। পকেট থেকে ফোনটা বের করে মাকে ফোন দিয়ে বললাম, তোমার হাজব্যান্ডকে বলে দিও যেন আমার পেছনে না লাগে। ছেলে হয়েছে বলে কি যখন তখন আমাকে ওনার আদেশ মানতে হবে? এটা যেন উনি না ভাবেন। তোমরা তোমাদের মতো থাকো আর আমাকেও আমার মতো থাকতে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই বলেই আমি ফোনটা কেটে দিলাম। রাগে নিচে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ক্যাম্পাসে এসে গাছের নিচে বসে দূর থেকে তিশাকে দেখছি। বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটার কথা বলার ভঙ্গিমা, হাসি আমাকে সত্যি পাগল করে দেয়। প্রথম দেখায় ওর প্রতি যে ভালো লাগাটা তৈরি হয়েছিল, পরবর্তীতে সেটাই ভালোবাসার রূপ নেয়। তাই ভয়ে থাকতাম যদি অন্য কেউ নিয়ে নেয়। তাই আমি ওর দেরি না করে তাকে প্রথমবারের মতো প্রপোজ করে বসি। আমার প্রপোজাল শুনে সেদিন সে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিল, মিস্টার রাহাত, ভালোবাসেন ঠিক আছে, ভালোবাসতেই পারেন, এতে কোনো বারণ নেই, কিন্তু নেক্সট টাইম আমাকে এটা বলবেন না। আর হ্যাঁ, আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। ভুলেও আমাকে বাধ্য করবেন না আপনার গালে চড় মারতে।
আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এই বিষয়টা অনেক বিরক্তিকর। তবে ভাববেন না যে আমি প্রেম করেছি আগে, তাই এমন বলছি। থাকে না মানুষের কিছু কিছু বিষয়ে অপছন্দ, আমারও এসব বিষয়ে অপছন্দ। সো এসব ভুলে যান। কিন্তু কে শোনে কার কথা? ভালোবাসা তো কোনো বারণ শোনে না। যতক্ষণ না মনের আকুতিগুলো পুরো শেষ না হয়, ততক্ষণ অবধি বারণগুলো যেন ভালোবাসার আহ্বান হয়। আমি পরের দিন থেকেই জ্বালাতে শুরু করি, কিন্তু বদলে প্রতিদিন অপমান আর চড় পেয়ে এসেছি। কেন জানি না, এসব এখন ভালোই লাগে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। বন্ধুরা একে একে এসে হাজির হলো। আবির বলল, শালা, প্রেম করার আর মেয়ে পেলি না? নে সিগারেট খা। প্রেম করবি তাহার শনে যে তোর পানে পথ চেয়ে বসে থাকে। আমি আবিরের থেকে সিগারেটটা নিলাম। আবির আমার সবচাইতে কাছের বন্ধু। মেয়ে পটাতে অস্তাদ, কিন্তু কখনো কাউকে সে ভালোবাসেনি। তার কাছে ভালোবাসা মানে মরিচিকা। তাই হয়তো ওর বাবা মা বেঁচে থাকতে ওর কেউ নেই। কথাটা শুনে আমি বেশ অবাকই হয়েছিলাম। যখন সে কলেজে ওঠে, সব কিছু থাকা সত্ত্বেও ওর মা ওনার অফিসের কালিগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। আবির ওর মায়ের বিষয়টা মেনে নিতে পারেনি। মা থাকতেও সে মাহারা হয়ে পড়ে। বাবার সঙ্গে কিছুদিন থাকার পর একদিন দেখে ওর বাবা তার হসপিটালে এক সুন্দরী নার্সকে প্রতিনিয়ত বাড়িতে এনে নিজের মতো করে মস্তি করে। আবির মেনে নিতে না পারলেও কিছুই বলতো না। একদিন বিশাল ডক্টর মহিলার সঙ্গে বাবা কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে তাকেই বিয়ে করে বসে। আর মহিলাটি আবিরকে ছাড়া ওর বাবাকে নিয়ে চলে যায় অন্য শহরে। আবির বাড়িতে একাই থাকে। অথচ সে দেখে এসেছে ছোট থেকেই মা বাবার মাঝে ভালোবাসার কত মিল, কত সুখানুভূতি। তারপরও সব কিছু এলোমেলো। হয়তো সেখান থেকে ওর কাছে ভালোবাসাটা মরিচিকা হয়েছে। আবিরকে চিন্তা আমার কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। সবসময় কষ্ট থাকলেও বলবে সবসময় ভালো থাকি। আজব, সত্যি সে আজব রহস্যময় একজন। পাশে তাকালাম, দেখি আবির তিশার দিকে এগিয়ে যাচ্ছে। আমি দৌড়ে তার পাশে গেলাম। হ্যালো তিশা, কখনো মৌমাছি দেখেছেন? আসছে আর একটা অসহ্য লোক। আহা, রাগ করেন কেন? আপনাকে জ্বালাতে আসিনি। বলছি, আমার বন্ধু হলো মৌমাছি আর আপনি ফুল। যতই ঝড় হোক না কেন, ফুল মাটিতে ডাল ভেঙে পড়ে গেলেও মৌমাছি কিন্তু সেই ফুলটার উপরেই বসবে, যতক্ষণ না পর্যন্ত ফুলটা পচে না যায়। ওই চল তো এখান থেকে, এসব আজাইরা পাবলিকের কথা শোনার সময় আমার নেই। তিশা হনহন করে চলে যায়। আবির মুচকে হাসে। আমি আবিরের কাণ্ড দেখে হাসি। হারামিটা আমার জন্য সব পারে। এরপর একে একে সব বন্ধুরা এসে হাজির হয়। আমি কেবল উদাস হয়ে চেয়ে থাকি। মা বাবার ব্যস্ততার চার দেওয়ালে বড় হয়ে ওঠা এই রাহাত বন্ধুদের পেয়ে বড্ড খুশি। যখন বুঝতে শিখি, তখন দেখেছি কাজের বুয়া আমাকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। স্কুল থেকে আসলে তিনিই ভাত বেড়ে খাইয়ে দিয়েছেন। কোনোদিন মা বাবার সাথে বসে আমি কিছুই খাইনি। বাবার ব্যস্ততা, মায়ের আরও ব্যস্ততা কেমন যেন করে তুলেছে আমাকে। কেমন আছি, কি করি, কখনো খোঁজ নেয়নি ওনারা। সবসময় নিজেদের কাজ, কীভাবে টাকা বানাবে সে নিয়েই ব্যস্ত থাকে। বায়না করে কিছুই চাইতে হয়নি আমাকে। বায়না করে চাওয়ার মাঝে এক ধরনের যে আনন্দ, সেটাও আমি বুঝতে পারিনি। বিছানার পাশে টাকা থাকতো, নিয়ে ঘুরতাম। কবে কি ড্রেস লাগবে জানতে চায়নি তারা। তাই একা থাকার এই চার দেওয়ালে বন্ধু বলতে শুধু আবির, সাকিব, সাব্বির আর আদিপি আছে। আরও দুজন ছিল, সুমাইয়া আর অনন্যা, কিন্তু তাদের বিয়ে হয়ে যাওয়াতে আর তেমন কথা হয় না। আর আছে তিশা। না না, তিশা তো আমাকে পাত্তাই দেয় না, ও আপন না। তিশা, কবে বুঝবে তুমি আমার মনের কথাগুলো? সত্যি যে তোমাকে ভালোবাসি আমি। ওই তো দেখ, ছেঁচড়াটা আবার আসছে। কত করে বোঝাবো আপনাকে যে আপনাকে আমার পছন্দ না? গুছিয়ে তো নিতে পারো। প্রমিস করছি কখনো ছেড়ে যাব না। তোর প্রমিস আর গুছিয়ে নেওয়ার আমি নিকুচি করি। দূর হ আমার সামনে থেকে। হেট ইউ, জাস্ট হেট ইউ। দুদিন পর ভালোবাসা চলে যাবে। ভালোবাসা কখনো ছেড়ে চলে যায় না তিশা।
এটা গভীর হয়, তিক্ততা আসে তবু হারায় না। ভালোবাসি তোমাকে, বুঝবে কবে তুমি? দেখ ভাই রাহাত, তোকে আমি বুঝতে চাই না, সামনে থেকে যা। আমি কিছুই বললাম না। তিশার হাতটা শক্ত করে ধরলাম। জানি না কি হলো, সাহস কোথার থেকে আসলো। এমন কাজ করব ভাবতেও পারছি না। সাথে সাথেই তিশা আমার বাম গালে কষে একটা চড় দেয়। ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। চিৎকার করে ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নেয় তিশা আর বলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বের হয়ে যা সামনে থেকে। তোর লাজ লজ্জা কিছু নেই? কুকুরের মতো খাবারের জন্য পড়ে আছিস। এরপর যদি আমার সামনে আসিস তো আমি নিজেই নিজেকে মেরে ফেলবো, আই প্রমিস। আমি কিছুই বললাম না। চোখ তুলে আশেপাশে তাকালাম। সবাই আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। তিশা চলে যেতে থাকে। পিছন ঘুরতেই দেখি বন্ধুগুলো দৌড়ে আসছে। তাড়াতাড়ি করে আমি চোখের জলটা মুছে নিলাম। হাসি হাসি মুখে ওরা কাছে আসতেই বললাম, দোস্ত তোরা থাক, আমাকে এখন একটু বাড়ি যেতে হবে, দরকারি কাজ আছে। আর দাঁড়াইনি, ভার্সিটি থেকে সোজা হন হন করে হেঁটে চলে আসি। সিমটাও ভেঙে ফেললাম। ব্যাগ গুছিয়ে চলে আসি শহর ছেড়ে অনেক দূর, দাদু বাড়িতে। বুয়ার বন্ধুদের পর দাদুই আমাকে অনেক বেশি স্নেহ করে। কত বছর যে এখানে আসিনি আমি। আমাকে দেখেই দাদু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। মানুষ সত্যি বড়ই বিচিত্রময়। আপন মানুষগুলো খালি আপনাদের জন্যই কাঁদে। আসলে যারা আপন হয় তারা আপনই হয়, আর যারা হয় না, জোর করে হওয়াতে চাইলেও তারা কখনোই হয় না। 15 দিন হলো আমি এখানে আছি। ইচ্ছে নেই আমার কলকাতা ফিরে যাওয়ার। একা একা পুকুর পাড়ে বসে আছি। হঠাৎ কারো স্পর্শ টের পেলাম। পাশে তাকিয়ে দেখি হাবির এসেছে। অবাক হলাম। ও জানলো কি করে যে আমি এখানে আছি? কিছু বোঝার আগেই সে পাশে বসলো। জলের সঙ্গে পা ডুবিয়ে পকেট থেকে ছোলা ভাজা বের করে বলল, নে শালা, খা। একটু শক্ত, তবে চিবিয়ে খেতে দারুণ লাগে। তুই এখানে? কেন, তিশার আসার কথা ছিল বুঝি? না মানে, তুই একটা হারামি, তিশার জন্য চলে এসেছিস। বুঝলাম ভালোবাসিস, তবু আমাদের ভালোবাসা দেখলি না। আচ্ছা যা, মাফ করে দিলাম। তোর জন্য একটা গুড নিউজ আছে, ফোন অন থাকলে বুঝতেই। মানে? আরে তিশা তোকে খুঁজছে। গাজা টেনে এসেছিস? এই শোন, আবির কখনো গাঁজা খায় না, হ্যাঁ? যেটা বললাম এটাই সত্য। বন্ধুরা বসেছিলাম, সরাসরি সে এসে বলল, ভাইয়া রাহাত কোথায়? আরে আমরাও অবাক হয়েছিলাম, হুট করেই ভাবলিটা তোকে খুঁজছে বলে। কিন্তু যখন বললাম জানি না, তখন ওর চোখে মুখে একটা খারাপের আভা টের পেলাম। হয়তো ভেবেছে আমি মরে গেছি। মানবতার খাতিরেই হয়তো এমন মন খারাপ করছে। যাস শালা, এমনটা না, চল ফিরে চল। না, যাব না। আচ্ছা থাক তাহলে, জোর করবো না। যে আসার সে একবারই আসে, জোর করার কিছুই নেই। ভালোবাসা থাকলে জোর করে যায় রে গাধা। ভালোবাসা থাকলে মন খারাপও হয় রে গাধা। আরও সপ্তাহখানেক পর কলকাতায় ফিরে আসি। আবিরের সঙ্গে কথা বললে মনটা ভালো হয়ে যায়। ও কষ্টে থাকলেও কখনো কাউকে কষ্টের কথা বলে না, কিন্তু অন্যদের ঠিকই মন খারাপ হলে মনটা ভালো করে দেয়। ওর একটাই কথা, নিজেকে চেনার চেষ্টা কর, কখনো আবিরকে চিনতে আসবি না, কষ্ট পাবি। ভার্সিটিতে আজ 2.5 মাস পরে এসেছি। মাথাটা নিচু করে হাঁটছি, যেন তিশাকে দেখতে না পাই। আর এমনভাবে যাচ্ছি যেন তিশার সামনে পড়তে না হয়। কিছু দূর হাঁটার পরেই একটা ছেলে এসে কংগ্রাচুলেশন বলল। আমি হাওয়ার মতো তাকিয়ে আছি। ইশারায় একটি গাছের দিকে তাকাতে বলে। সেখানে একটি পোস্ট ঝোলানো আছে, আর তাতে লেখা, আই লাভ ইউ রাহাত। আমি চমকে উঠে ভাবলাম এটা নিশ্চয়ই বন্ধুদের কাজ। এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই ইতু সামনে আসে। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, তখন ইতু বলে, ভাইয়া এই নিন ফুল, তিশা দিয়েছে, সে আপনার জন্য অপেক্ষা করছে। আমি আবারও অবাক হলাম।
সবাই কি পাগল হয়ে গেছে? এটা তো হওয়ার কথা ছিল না। কেন সে অপেক্ষা করবে আমার জন্য? আমি দৌড়ে ক্যাম্পাসে প্রবেশ করলাম। কিছু বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে আসে আমার কাছে, সবার হাতে একটি করে লাল গোলাপ। আমাকে দেখেই চিৎকার করে বলে, আই লাভ ইউ রাহাত, হ্যাপি রিলেশন উইথ তিশা। আমার মাথাটা চক্কর দিয়ে ওঠে। এসব কেন হচ্ছে? না না, ভার্সিটি থেকে আজ বের হতে হবে। পেছনে ঘুরতেই দেখি মা আর বাবা একসঙ্গে দাঁড়িয়ে আছে। মাথাটা এবার সত্যি কেমন যেন ঘুরতে থাকলো। প্রথমবার আমি বাবা মাকে একসঙ্গে দেখছি। এটা কি আদৌ সম্ভব? ওনারা কাছে আসলেন, আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝিনি রে, তুই আমাদের ছাড়া কষ্টে আছিস। কখনো জানতে চাইনি কিছুই। তিশা, আবির, সাকিব এরা সবাই বুঝিয়ে দিয়েছে তোর প্রতি অন্যায় করেছি আমরা। নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কখনো জানতে চাইনি তুই সারাদিন কি করিস। সরি রাহাত। আমি বাবা মাকে জড়িয়ে ধরলাম। খুব জোরে কান্না করতে ইচ্ছে করছে আমার। জড়িয়ে ধরে খুব কাঁদলাম। এমন সময় আবির বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। যা, ভার্সিটির পুকুর পাড়ে তিশা তোর জন্য অপেক্ষা করছে। আমি ভার্সিটির পেছনে চলে আসলাম। ছোট্ট একটি পুকুর। বাবার ক্ষমতা আর টাকার জোরে পুকুরের চারপাশটা পাকা করে দেওয়া হয়েছে। আর সেই পুকুরে শাপলা ফুলও ফুটেছে। তিশা পাড়ে বসে আছে, সামনের দিকে তাকিয়ে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম, আর চোখে তাকালো ও। আমি ভয়ে মাথাটা নিচু করে নিলাম। ও বলল, কেমন আছো? বুকটা কেঁপে উঠল। ওর কথায় আজ কোনো ছাড়ই নেই, নেই কোনো বিরক্তির ছাপ। কি মায়াচরিত কণ্ঠ নিয়ে কেমন আছি জানতে চাইছে। আমিও আবিরের মতো হেসে হেসে বললাম, আমি সবসময় ভালো থাকি। তুমি কেমন আছো? এতদিন আসোনি কেন? তুমি তো মানা করেছিলে। আমি বারণ করেছি বলেই শুনতে হবে নাকি? হুম, তাহলে এতদিন শোনোনি কেন? জানি না। ভালো, খুব ভালো। জানো তো রাহাত, আমার না বড় একটি আপু ছিল। সে একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ছেলেটা রিলেশনের কয়েক মাস পরেই আপুর বান্ধবীর সাথে পালিয়ে যায়। আপু এটা সত্যিই মেনে নিতে পারেনি। রাতেই ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মারা যায়। কি দোষ ছিল আপুর? ভালোবেসেছিল বলে। সেদিন থেকে সবচাইতে বেশি ঘৃণা করতাম ভালোবাসা বিষয়টাকে। চেয়েছিলাম সব ছেলেদের কষ্ট দেব, কিন্তু না, করিনি। সবাইকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। তবে তবে কি? পারলাম না আমি। নিজের পাতানো আইন নিজেই ভেঙে ফেললাম। মা বাবাকে বলেছিলাম কখনো কষ্ট দেব না, কিন্তু মনে হয় আর সেটা হলো না। তোমাকে ফিরিয়ে দিতে কষ্ট হচ্ছিল, তবুও করেছিলাম। কিন্তু ধীরে ধীরে তোমার অনুপস্থিতি আমাকে বুঝিয়ে দেয় তোমার প্রতি অকারণে একটা বিশাল টান। কি করব, পারিনি ধরে রাখতে। আমি জানি এখন তুমি আমাকে ফিরিয়ে দেবে, কারণ তোমাকে যে আমি অনেক অপমান করেছি। জানি না কি করব, পরিবারের অমতে ভালোটা বেশিই ফেললাম। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। তিশার হাতটা ধরলাম আমি, কিন্তু সে আজ হাতটা ছাড়িয়ে নিচ্ছে না, কিছুই বলছে না, করুণ চোখে তাকিয়ে আছে। আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি। তিশা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি? আমি কিছুই বললাম না। পকেট থেকে ফোনটা বের করে মা বাবাকে কল দিয়ে বললাম, মা, তিশার বাড়ির দিকে যাও, ওকে আজকে বিয়ে করব। তিশা বোকার মতো তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে আবারও ফোন দিলাম বন্ধুদেরকে, একটা কাজ নিয়ে তাতে তিশাদের বাড়ি আয়। তিশা খালি হাবার মতো চেয়ে আছে। সে হয়তো এটা একদম আশা করেনি। ক্যাম্পাস থেকে বেরোতেই দেখি বন্ধুগুলো বাইক নিয়ে রেডি। বন্ধুরা তাকিয়ে আছে। একটা বাইক দেখে ইশারায় মুচকে এসে অল দ্য বেস্ট বলেই চলে গেল। তিশাকে নিয়ে আমি বাইকের কাছে আসলাম। তিশা খালি অবাক হয়ে তাকিয়ে আছে। তিশাকে বাইকে বসতে বলেই স্টার্ট দিলাম।
সে মনে হয় তখনও অবাক হয়ে আছে। থাকুক না কিছুক্ষণ এভাবে, একটু পরেই তো শেষ হবে তার অবাকের অবসান।